8ই আগস্ট 2026 কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছোট্ট আলামপুর। দিনটা শুরু হয়েছিল 8-10টা দিনের মতোই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই এলাকার একটি বাড়িকে ঘিরে এমন একটি ঘটনা সামনে আসে যা শুধু স্থানীয় মানুষ নয়, পুরো দেবিদ্বারকে নাড়িয়ে দেয়। একজন নারীর নিখোঁজ, বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট, আর সেই প্যাকেট খুলতেই সামনে আসে একটি মানুষের খণ্ডিত মরদেহ। মরদেহটি ছিল বাড়ির মালিকের, অর্থাৎ ফরিদা ইয়াসমিনের। প্রথম দিকে সংবাদ প্রতিবেদনে বলা হয় মরদেহের অংশগুলো 9টি পলিথিনের প্যাকেটে রাখা হয়েছিল, কিন্তু ফরিদাকে কেন হত্যা করা হলো, কে হত্যা করলো, আর হত্যার পর মরদেহকে এভাবে টুকরো টুকরো করে প্যাকেটে ভরে রাখার কারণই বা কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা নজর যায় ওই বাড়ির একজন ভাড়াটিয়ার দিকে, লাইলি আক্তার। আর সেখান থেকেই শুরু হয় এই হত্যাকাণ্ডের আসল তদন্ত। প্রথমে আমাদের জানতে হবে ফরিদা ইয়াসমিন কে ছিলেন। ঘটনাটা বোঝার জন্য প্রথমে ফিরে যেতে হবে সেই বাড়িটিতে। ছোট্ট আলামপুরের ওই বাড়িতে থাকতেন ফরিদা ইয়াসমিন। তার স্বামী চাকরির কারণে চট্টগ্রামে থাকতেন। 2 মেয়েও বিয়ে হয়ে গিয়েছিল, ফলে ফরিদা বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি অংশ ভাড়া দেওয়া হয়েছিল, আর আগস্টের শুরুতে সেই বাড়িতে নতুন ভাড়াটিয়া হিসেবে আসেন লাইলি আক্তার। প্রতিবেদন অনুযায়ী ঘটনার মাত্র কয়েকদিন আগেই তিনি ওই বাড়িতে উঠেছিলেন, অর্থাৎ ফরিদা এবং লাইলির পরিচয়ও খুব পুরনো ছিল না। একজন বাড়ির মালিক, অন্যজন নতুন ভাড়াটিয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই এই সম্পর্কে পরিণত হয় অত্যন্ত ভয়াবহ এবং 8ই আগস্ট ফরিদার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তার মেয়ে মারিয়াম বাড়িতে এসে মাকে দেখতে পাননি। প্রথমে বিষয়টা খুব অস্বাভাবিক মনে নাও হতে পারে, কারণ একজন মানুষ প্রয়োজনে বাড়ির বাইরে যেতেই পারেন, কিন্তু সময় যত গড়াতে থাকে ফরিদার কোনো খোঁজও পাওয়া যাচ্ছিল না। পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এরপর বাড়ির আশেপাশে খোঁজ শুরু হয়, আর তখনই বাড়ির পেছনের দিকে নজরে আসে কয়েকটি পলিথিনের প্যাকেট। সেগুলো দেখে সন্দেহ হয়, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটগুলো উদ্ধার করে, আর তারপরেই সামনে আসে ভয়াবহ সত্য। প্যাকেটগুলোর ভেতরে ছিল মানুষের মরদেহের অংশ। তদন্তে সেটি ফরিদা ইয়াসমিনের মরদেহ বলে শনাক্ত করা হয়। এখান থেকে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে, একজন মানুষকে হত্যা করার পর তার মরদেহ এভাবে খণ্ডিত করে আলাদা আলাদা প্যাকেটে রাখার প্রয়োজন কেন হলো? এটা কি মরদেহ গোপন করার চেষ্টা ছিল, নাকি হত্যাকারীর অন্য কোনো উদ্দেশ্যে মরদেহ সরিয়ে ফেলতে চেয়েছিল? তদন্তের এই পর্যায়ে নিশ্চিতভাবে কোনো একটি কারণ বলা যায় না, তবে পুলিশের তদন্তে বিষয়টি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উঠে আসে, কারণ হত্যার পর কিভাবে মরদেহ সরানো হয়েছে তা থেকে হত্যাকাণ্ডের পুরো সিকোয়েন্স বোঝার চেষ্টা করা হয়। আর এই জায়গাতেই তদন্তকারীরা খুঁজতে শুরু করেন ঘটনার সময় বাড়িতে কারা ছিলেন। তদন্ত যত এগোয় সন্দেহের কেন্দ্রে চলে আসে বাড়ির ভাড়াটিয়া লাইলি আক্তার। স্থানীয়দের মাধ্যমে তাকে আটক করা হয় এবং পরে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে লালির কাছ থেকে হত্যাকাণ্ডের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করা হয়। তদন্তে আরও কয়েকজনের নামও উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কাউকে গ্রেপ্তার বা সন্দেহ করা মানেই আদালতের অপরাধ প্রমাণ হয়ে যাওয়া নয়। এই ঘটনার প্রকৃত সত্য নির্ধারণ করবে তদন্ত এবং পরবর্তী বিচার প্রক্রিয়া। কিন্তু লাইলিকে ঘিরে তদন্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন পুলিশ তার লাইলির অতীত খুঁজতে গিয়ে তদন্তকারীদের সামনে আসে একটি পুরনো হত্যাকাণ্ডের মামলা। ঘটনাটি কয়েক বছর আগে একটি শিশু হত্যার ঘটনায় লাইলির নাম মামলায় আসে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুরনো সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সেই মামলায় তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন, পরে জামিনে বেরিয়ে আসেন, তারপর আবার নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন। আর সেই সময় দেবিদ্বারে ফরিদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। এখানেই তদন্তের একটা অস্বস্তিকর কোইন্সিডেন্স সামনে আসে। একটি পুরনো হত্যার মামলায় নাম জড়ানো একজন নারী,
জামিনে বের হওয়ার পর একটি নতুন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে উঠলেন, আর মাত্র কয়েকদিন পর সেই বাড়ির মালিক খুন। এটা কি একটি নিছক কাকতালীয়, নাকি দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? এই প্রশ্নের উত্তর এখনও তদন্তের বিষয়। ফরিদাকে হত্যা করার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল? এটাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুলিশের প্রাথমিক তদন্তে ফরিদার স্বর্ণালংকার ও টাকা পয়সার বিষয়টি সামনে আসে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে হত্যার ব্যবহৃত বলে সন্দেহ করা একটি দায় এবং ফরিদার স্বর্ণালংকারের উদ্ধারের কথাও জানানো হয়। যদি তদন্তে এগুলোর সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র নিশ্চিত হয়, তাহলে অর্থ এবং সোনা অলংকারের লোভ হত্যার অন্যতম কারণ হতে পারে। কিন্তু শুধু এই তথ্যের ভিত্তিতে পুরো মোটিভ নিশ্চিত করা যায় না, কারণ একজন মানুষকে হত্যা করার সিদ্ধান্তের পেছনে আরও কোনো কারণ ছিল কি না সেটাও তদন্তকারীদের খুঁজে বের করতে হবে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডকে ঘিরে কয়েকটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, ফরিদাকে ঠিক কখন হত্যা করা হয়েছিল? দ্বিতীয়ত, হত্যার সময় বাড়িতে কারা ছিলেন? তৃতীয়ত, মরদেহ খণ্ডিত করার পর পুরো প্রক্রিয়া কতজনে জড়িত ছিল? চতুর্থত, মরদেহ অংশগুলো কেন পলিথিনে ভরে বাড়ির পিছনে রাখা হয়েছিল? 5 নম্বর, হত্যার আসল উদ্দেশ্য কি? সোনার অলংকার ও টাকা, নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাইলি কি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, নাকি তার সঙ্গে আরও কেউ ছিল? পুলিশের তদন্তে আরও কয়েকজনের নাম আসার কারণে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 8ই আগস্ট 2026 সেই পলিথিনের প্যাকেটগুলো শুধু একটি মরদেহের সন্ধান দেয়নি, সেগুলো খুলে দিয়েছিল একটি পুরনো অতীতের দরজাও। একজন বাড়িওয়ালি, একজন নতুন ভাড়াটিয়া, একটি পুরনো হত্যার মামলা, একটি নতুন হত্যাকাণ্ড, আর তার মাঝখানে 9টি পলিথিনের প্যাকেট। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তদন্ত এখনও চলছে, কারণ কারোর বিরুদ্ধে ওঠা অভিযোগকে আদালতে চূড়ান্ত রায় হিসেবে দেখার সুযোগ নেই। তদন্তকারীরা এখনও খুঁজছেন পুরো ঘটনার সিকোয়েন্স। কখন কি হয়েছিল, কে কোথায় ছিল, কিভাবে হত্যাকাণ্ড ঘটল এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল। আর সেই উত্তরগুলো সামনে এলেই হয়তো বোঝা যাবে দেবিদ্বারের ওই বাড়িতে আসলে সেই দিন কী ঘটেছিল। কারণ একটা হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ শুধু ঘটনাস্থলে পড়ে থাকে না, কখনো কখনো সেটা লুকিয়ে থাকে মানুষের কথার মধ্যে। পুরো মামলার নথিতে, সিসিটিভি ফুটেজ, উদ্ধার হওয়ার আলামতে, আর সবচেয়ে বেশি ঘটনার টাইমলাইনের মধ্যে। একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয় আদালতে, কিন্তু তার প্রভাব থেকে যায় একটা পরিবারে, একটা এলাকায়, আর কখনো কখনো পুরো সমাজে। দেবিদ্বারের এই ঘটনা আমাদের সামনে শুধু একজন মানুষের মৃত্যুর প্রশ্নই রাখে না, এটা আমাদের আরও একটা প্রশ্ন করতে বাধ্য করে। আমরা কি সত্যিই আমাদের চারপাশে মানুষগুলোকে চিনি? একজন মানুষ কী নিয়ে বেঁচে আছে, তার অতীতে কি আছে, সে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? এসব হয়তো আমরা জানি না, কিন্তু তার মানে এই নয় যে সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায়। অপরাধের বিচার করবে আইন, আর সমাজের দায়িত্ব সচেতন থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য সামনে আসার আগে গুজব না ছড়ানো। কারণ একটা অপরাধ শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, এটা একটা পরিবারকে ভেঙে দেয়, আর সমাজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দেয়। ফরিদা ইয়াসমিনের মৃত্যুর প্রকৃত সত্য তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সামনে আসুক, এই প্রত্যাশায়। কারণ শেষ পর্যন্ত অপরাধ যতই ভয়ঙ্কর হোক, সত্য লুকিয়ে রাখা যায় না। ন্যায় বিচার শুধু একজন ভুক্তভোগীর জন্য নয়, এটা পুরো সমাজের নিরাপত্তার জন্য।